কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই। 24 বলে 26 রান তুলতে না পারিয়া সাউথ আফ্রিকা প্রমাণ করিল তারাই আদি এবং আসল চোকার্স। গড়িয়া থেকে গাঙ্গুলি বাগান, শিয়ালদা থেকে শিলিগুড়ি, যেখানে খুশি খুঁজে নিন, দেখে নিন, আমাদের কোনো শাখা নাহে, আমরাই আসল চোকার্স। অল জোকস অ্যাসাইড, আজকের দিনে যার কথা না বললেই নয়, যে ইন্ডিয়ার প্রয়োজনে চিরকাল ডেলিভার করে এসেছে, ডেলিভার করেনি এমন কখনো হয়নি। 2023-এর বিশ্বকাপ আমাদের অলমোস্ট জিতিয়েই দিয়েছিল একার হাতে, একটুর জন্য হয়নি, যার দুঃখ আমরা এখন অবধি পাই। এখনও আমাদের ট্রমা পুরোপুরি কাটেনি, চেষ্টা চলছে। আজ তার দিন, এটা তার মোমেন্ট। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গ্রেটেস্ট স্ক্রিপ্ট রাইটার অফ অল টাইম, জয় শাহ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ভেরি ওয়েল সেড, একদমই তাই। উনি না থাকলে কুইন্টন ট্যারেন্টিনো থেকে শুরু করে উডি অ্যালেন, অ্যারন সরকিন, যার কাছে খুশি যান, কোনো অসুবিধা নেই। জয় শাহর মতো স্ক্রিপ্ট রাইটার কোথাও পাওয়া যাবে না। হিচকক থেকে ডিকক, এই ধরনের থ্রিলার আমরা প্রথমবার দেখেছি। প্রথমবার এইভাবে সাউথ আফ্রিকা হারলো ওয়ার্ল্ড কাপে। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ফাইনালি। সাউথ আফ্রিকা বিটেন বাই 7 রানস, থালা ফর আ রিজন অফকোর্স। আমাদের সাথে আছে আকাশ পাহাড়ি, স্যাট গুরু। হ্যালো হ্যালো হ্যালো। আর শান্তনু দন্দপাত। নাও মুভিং ওভার টু শান্তনু ফর দ্য স্কোর কার্ড। শান্তনু, শুট। ইন্ডিয়া টসে জিতে ব্যাট করে অ্যান্ড রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনে খুব ভালো একটা স্টার্ট দেয়। রোহিত শর্মা জলদি আউট হয়েছে, বাট বিরাট কোহলি 76, তারপরে অক্ষর প্যাটেলকে প্রমোট করা হয়। অক্ষর প্যাটেল 47, শিবম দুবে এসে একটা ক্যামিও খেলে। সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে আসে তখন শুরুতে বুমরা একটা ব্রেক থ্রু দেয়, বাট কুইন্টন ডিকক আর ট্রিস্টন স্টাফস মিলে একটা ভালো পার্টনারশিপ দেয়। সেখানে কুইন্টন ডিকক 39, ট্রিস্টন স্টাফস 31 রান করে। আর শেষের দিকে এসে সবাই জানে, বারবার নামটা আমার নিতেও এখন ইচ্ছে করছে না, ক্লাসেন ভাই 27 বলে 52, অলমোস্ট ওন দ্য ম্যাচ ফর সাউথ আফ্রিকা। অলমোস্ট আরেকটা হার্ড ব্রেক আমাদের জন্য রেডি করে রেখেছিল, বাট দেন হার্দিক পান্ডিয়া আসে। হার্দিক পান্ডিয়া 3টে উইকেট নাই, বুমরা 2টো উইকেট, গড আর আশদীপ 2টো উইকেট। দ্যাটস ইট, উই ওন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে ইন্ডিয়া একটা রাইট ইন্টেন্ট নিয়ে স্টার্ট করেছিল, আমরা দেখেছিলাম একটা ভালো স্টার্ট হয়েছিল। কিন্তু শান্তনু, রোহিত আর্লি আউট হয়ে গেল সুইপ করতে যে মহারাজের সেকেন্ড ওভারে, তারপর কি হলো? দেখো, শুরুতে যখন বিরাট কোহলি যখন শুরুতে স্টার্টটা দিল, আমি হয়তো আগের ম্যাচটাতেও বলেছিলাম, আমরা দুজনে ডিসকাস করছিলাম যে পরের ম্যাচটাতে বিরাট কোহলি সেঞ্চুরি মেরে দিল কেউ অবাক হবো না। এবং বিশ্বাস করো যে ওই শুরুতে যখন 3টে 4 মারলো, তখন আমি জানি আজকে বিরাট কোহলির দিন। আমরা সবাই যারা খেলা দেখছিলাম বসে সবাই জানতাম আজকে বিরাট কোহলি খেলবে, বিরাট কোহলি দাঁড়িয়ে থাকবে। ওই চোখগুলো আমাদের চেনা। একদম একদম একদম, ওই কভার ড্রাইভটা বেরিয়ে যাবে ব্যাটের মাঝখানে, বড় বড় চোখ করে চাঁদিয়ে তাকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলাদাই। সেকেন্ড ওভার মহারাজ এলো, মহারাজকে এসে পরপর 2 বলে 2 4। রোহিত শর্মা, আজকেও মনে হলো যে আজকে রোকো, যেটা আমরা শুরু থেকে দেখতে ছিলাম, রোকো ডে আজকে, রোকো ফাইনালি পে অফ করবে। রোকো অ্যান্টি ক্লাইম্যাক্স এ গোটা পৃথিবীতে যত ইন্ডিয়ান ফ্যান্সরা আছে ওরা চেয়েছিল রোকো মিলে ম্যাচ জেতাবে বা ওরাই সব দিন এগিয়ে এসে, কিন্তু একদিনও ওদেরকে লাগলো না, তাও আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেলাম। মানে একসাথে লাগলো না, আমি বলতে চাইছি। ওয়ার্ল্ড কাপ একসাথে হয়তো লাগেনি, কিন্তু আলাদা আলাদা কন্ট্রিবিউশন এনাফ থেকেছে। তো রোহিত ভালো স্টার্ট করেছিল, তারপর আউট হলো, বাট ওই মুভটা খুব ভালো ছিল। ওই মহারাজকে ওখানে বল করানো, যেখানে বিরাট কোহলি লেফট স্পিনার এগেইনস্ট একটা দুর্বলতা আছে। রোহিত শর্মা যেখানে পাওয়ার প্লেতে যেখানে রোহিত শর্মা পাওয়ার প্লেতে যেখানে স্পিনার এগেইনস্ট একটা দুর্বলতা রয়েছে, সেখানে মহারাজকে ইউজ করাটা খুব ভালো। তো রোহিত শর্মা খুব আনফরচুনেট আউট আমি বলবো, কারণ ওখানটাতে বেশিরভাগ সময় 4 বা 6 বেরিয়ে যাচ্ছে দিয়ে ঋষভ পান্ত ফুলটোসে, হ্যাঁ খুব ভালো, খুবই ভালো। ঋষভ পান্ত ফুলটোসে আউট হলো, ওটা নিয়ে যত কম বলে ততই ভালো। তারপর যেটা পুয়ার ওয়ার্ল্ড কাপ গেল ওভারঅল। নো স্টার্টেড ওয়েল, মানে খুবই বাজে ইউএসএ লেগটাতে ভালো খেলেছিল, কিন্তু যে এক্সপেকটেশন, হ্যাঁ ভালো স্টার্টটা করেছিল, কিন্তু পে অফ করলো না। এনিওয়ে, পাকিস্তান ম্যাচটা ভালো খেলেছিল আই থিংক, ওটাই তো বলছি। তারপর সূর্যকুমারকে আনা হয়, কিন্তু আমি জানি না এই পিচটাতে কি করে সূর্যকুমার মানে এরকম ভাবে স্ট্রাগল যতগুলো বল খেলেছিল, মোটামুটি একটা বলে ক্যাচ তুলেছিল, যেটা মিড অনের উপর দিয়ে চলে যায়, তারপরে আবার আউট হয়ে যায়। তো কানেক্ট করতে পারছিল না। এই পিচটাতে কেন এরকম হলো বুঝতে পারলাম না। দিয়ে ইন্ডিয়া প্রমোট করলো অক্ষরকে। আমরা রীতিমতো শুরুতে হাসাহাসি করছিলাম যে কেন। দিচ্ছি প্রথম 9টা বলের পর
ইন্ডিয়া একদম ড্রাইভার সিট, প্রথম 9টা বল জাস্ট 9টা বল হয়েছে স্টার্ট, মনে হচ্ছে রোহিত কোহলিকে আটকাতে পারবে না। এরপর 2টো উইকেট আর রাবাদার একটা টাইট ওভার, গেমটা কমপ্লিটলি চেঞ্জ। সূর্যের ব্যাপারে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, 3 ওভারের পর 9টা 18টা বলে গেম অলরেডি দুবার চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ দ্য বিউটি অফ টি20 ক্রিকেট। ফার্স্ট 9 বলে ইন্ডিয়া ড্রাইভার সিটে, সেকেন্ড 9 বলে সাউথ আফ্রিকা দুর্দান্ত ফ্লো চেঞ্জ হলো। তো স্কাই আউট হওয়ার পর অক্ষর প্যাটেল প্রমোট করাই, আমরা ফার্স্টে ভাবছিলাম যে ইন্ডিয়া সেই যে ব্লান্ডারটা করে থাকে প্রত্যেকবার, একটু প্রেসারে পড়ে গেলেই ব্যাটিং অর্ডার নিয়ে ছিনিমিনি খেলা এইসব হয়তো এটাই করছে। বাট অক্ষর প্যাটেল এসে এখানে একটা দারুণ কেমি খেলে, দারুণ, মানে যেখানে বিরাট কোহলি রীতিমতো স্লো হয়ে যাচ্ছিল, 48 বলে 50 করে, সেখানে ম্যাচটা দিয়ে ওখানে রান আউট হয়। রান আউট হওয়ার পর দুবেকে নামানো হয়, যেটা আই থিঙ্ক ঠিক ডিসিশন, অনেকে বলবে যে ভুল, বাট ওখানে প্রমোট করে। বলছে প্রথমবার নয় যখন বাপুকে সাউথ আফ্রিকার লোকজনরা একটা ডেস্টিনেশনে পৌঁছাতে দিল না, মাইলস্টোন সো টু স্পিক। বাট বাপুকে কোন 1900 কত সালে ট্রেন থেকে নামিয়েছিল, তার বদলাটা নিয়ে গেল ব্যাটে অন্তত। সে ঠিক আছে, কিন্তু আটকে দিল আবার বেচারাকে। আর তাছাড়া আচ্ছা, ইন্ডিয়ার একটা ডিস্টিংক্ট জিনিস আমরা দেখতে পেলাম শুরু থেকে, যে ইন্ডিয়া কিন্তু খুব ক্লিয়ার একটা প্ল্যান নিয়ে এসেছিল যে যাই হোক মহারাজকে আমরা টার্গেট করব। একদম 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 খুব ক্লিয়ার ছিল প্ল্যানটা, তার জন্য মহারাজ হয়তো 2টো উইকেট পেল, কিন্তু ইভেন মানে সূর্যা নেমেও কিন্তু সেটাই চেষ্টা করছিল। এটার একটা স্পেসিফিক কারণও আছে, সেটা হলো যে আমাদের মিডল অর্ডারে স্ট্যাকড আছে না লেফট হ্যান্ডার্স, তো রাইট হ্যান্ডার্স যদি ওকে অ্যাটাক না করে তাহলে আমরা ও 4টে ওভার হারিয়ে ফেলবো, যেখানে লেফট হ্যান্ডার্সরা ওকে পাবে না, মানে ফেসই করতে পাবে না। তো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো প্ল্যান ছিল, পুরোপুরি ক্লিক করেনি, কিন্তু উই স্টিল গট এনাফ। ঠিক আছে, মুভিং অন। দিয়ে তারপর বাপু আউট। চলো তাহলে মোটামুটি আমাদের ইয়ের পর যা দেখেছিলাম, পাওয়ার প্লে ছিল আমাদের 45 রানে 3টে, ভালোই পাওয়ার প্লে ছিল, কোহলি ভালো বেশ সলিড খেলছিল। তারপর বাপু বেশ অনেকক্ষণ ধরে ওরা টিকে রইলো, ওদের লাইক কত 72 পার্টনারশিপ ছিল ওদের 9 ওভারসে, যেটা ওই সিচুয়েশনে আই থিংক দারুণ ব্যাপার। যে বাপু তার ইনিংসটা আরো কেন ভ্যালুয়েবল, ওর নেগেটিভ ম্যাচআপের এগেইনস্টেও রিস্ক নিচ্ছিল, এগেইনস্ট দ্য উইন্ড ফ্যাক্টরটা তো আই হোপ সবাই এখন বুঝেই গেছে। এগেইনস্ট দ্য উইন্ড আমিও তো আই হোপ এখন সবাই বুঝে গেছে যারা যারা ওয়ার্ল্ড কাপটা থরলি ফলো করেছে। তো এগেইনস্ট দ্য উইন্ড অ্যান্ড এগেইনস্ট দ্য নেগেটিভ ম্যাচআপ, যেটা মার্করাম অফ স্পিন বল করছিল ওকে বাইরের দিকে বের করছিল, বা নকিয়া হোক যে এক্সট্রিম পেসে, আমরা জানি আকসারের ক্যাপাবিলিটি আছে উইথ দ্য ব্যাট, কিন্তু তাও নেগেটিভ ম্যাচআপ তো ওখানে ও এটা অনেক ম্যাচিওর ভার্সন। তাই জন্যই আমরা সবাই বলছি যে ওর ইনিংসটা অনেক বেশি দারুণ। এনিওয়ে নামছে ইন্ডিয়া 106 রানে 4টে উইকেট, একটা বিগ ইনিংস দরকার শিবম দুবের কাছ থেকে। তারপর শান্তনু, তো শিবম দুবে এসে যেটা করলো, শুরু থেকেই অ্যাটাক করেছে, মানে যেখানে ইয়েকে বল দিল তোমার জনসনকে বল দিল, জনসনকে শুরুতে একটা 6 মারলো, তারপর একটু স্ট্রাগল করছিল সম্ভবত এর এগেইনস্ট নোকিয়ার এগেইনস্টে। বাট একটা জিনিস যেটা ভালো হলো আমার মতে, দুবেকে নামাতে ওরা স্পিন ওভার গুলো, যেখানে মহারাজ আর শামসি দুজনে ভালো বল করছিল, সেখানে ওদের দুজনের ওভার গুলো কমপ্লিট করতে পারলো না, না হলে হয়তো হার্দিক নামলে দুজনকে ওখানে পরপর 2টো ওভার করে দিত। বাট সেটা ইন্ডিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট। দিয়ে বিরাট কোহলি অ্যাক্সিলেট করে, বিরাট কোহলি অ্যাক্সিলেট করতে গিয়ে আউট হয়ে যায়, পরে এসে হার্দিক একটা 4 মারে, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের যেটা ভেবেছিলাম, হয়তো 180 ভেবেছিলাম, 176 করে ইন্ডিয়া ফিনিশ করে। ঠিক আছে, তো ইন্ডিয়ার যখন ইনিংসটা ব্রেক হলো তখন কি মনে হচ্ছিল রান নিয়ে? আমার তো মনে হচ্ছিল 15-20 রান এক্সট্রা, মানে হ্যাঁ আমি খুব সেফ ছিলাম, পারের চেয়ে 15 থেকে 20 রান এক্সট্রা আছে। আমি সেই মুহূর্তে একটাই জিনিস ভেবেছিলাম, আনলেস ডিকক থিংস, মানে যেটা পাওয়ার প্লেতে ও করে, পুরো খেলাটাকে একতরফা করে দেয়, ওটা যদি ও না করতে পারে, আই ডোন্ট সি সাউথ আফ্রিকা কামিং ব্যাক ইনটু দ্য গেম। তো সেটা মানে ইনফ্যাক্ট তোমার রিজা হেন্ড্রিক্স এবং মার্করাম একটা বাজে শট খেলে আউট হলো, মানে একটা ফালতু শট, যাই হোক। তো ওই 2টো উইকেট পড়ে যাওয়ার পরে আমি তো ভেবেছিলাম যে গেম প্রায় 70-30 হয়ে গেছে অলরেডি, কারণ কাউন্টার পাঞ্চ করতে পারে ইন্ডিয়ান স্পিনারদের ক্লাসেন ছাড়া এরকম আমি কাউকে ভাবিনি, মানে ওরকম প্রেসার সিচুয়েশন। স্টাফস প্লেড এ ভেরি গুড নক, ওটার জন্যই। শান্তনু, বল হাতে ইন্ডিয়া স্টার্টটা কেমন ছিল? আর্লি স্টার্টস, বল হাতে ইন্ডিয়ার আর্লি স্টার্ট কেমন ছিল? আচ্ছা, বল হাতে যেটা আর্শদীপ বা বুমরা যেটা করলো, আর্শদীপ আর বুমরা দুজনের এগেইনস্টেই ডিককের স্ট্রাইক রেট 100 নিচে, যেটা আমরা দেখলাম। তো শুরুতে ডিসঅ্যাপয়েন্ট করেনি, শুরুতে
প্রথম 4 ওভারে 22 রান ছিল। লেটস বি অনেস্ট, বুমরার এগেইনস্টে বেশিরভাগ ব্যাটারের স্ট্রাইক রেটই 100 এর নিচে। আবার এই ওয়ার্ল্ড কাপে তো বোধহয় 75 এর নিচে হবে। এই ওয়ার্ল্ড কাপে তো আলাদা হবে। হ্যাঁ অসাধারণ কামিংস বাদ দিয়ে। যাই হোক, তো ডিকক দাঁড়িয়েছিল, আমরা ভয় পাচ্ছি সবাই আউট হয়ে যাবে, বাট ডিকককে আউট করতে হবে, নইলে আমাদের দুটো লেফট আর্ম স্পিন আছে, আমরা ওগুলোকে ইউজ করতে পারবো না। তো বুমরা এসে একটা ড্রিম স্টার্ট দিল, ড্রিম বল ওটা, মানে ডেল স্টেনের টিমের এগেইনস্টে ওরকম একটা বল যেটা ডেল স্টেন রেগুলার করতো, মিডল স্টাম্পে ফেলে অফ স্টাম্পে, পারফেক্ট ম্যাজিক্যাল বল একটা। তারপরে মার্করাম আউট হলো, মার্করাম আউট হলো, একদম মার্করাম আউট হলো। তারপর মার্করাম আউট হওয়ার পর পার্সোনালি ভাবছিলাম যে রানটা চেপে থাকুক, রানটা চেপে থাকলে মোটামুটি ওরা প্রেসারে পড়বে, আউট হয়ে যাবে, যতই ক্লাসেন থাক যাই থাক। বাট কি ওরা ওইখান থেকে ওই 4 ওভারের পর থেকে মোটামুটি 12-13 ওভার অব্দি এমন একটা ওভার যায়নি যেখানে ওরা একটা বাউন্ডারি মারেনি। প্রত্যেকটা ওভারে 6-4 করে মারছে, সিঙ্গেল নিয়ে খেলছে, 6-4 মারছে, সিঙ্গেল নিয়ে খেলছে। আমার মনে হয় সাউথ আফ্রিকা যদি ফ্যান হতাম আমি ওখানে ডিকক আর স্টাবসকে ওখানে মানে সে বিরাট কোহলি রোহিত শর্মা ভাবতাম ওখানে, মানে যেভাবে চেস করছিল সাউথ আফ্রিকা, এরকম ভাবে ক্যালকুলেটেড চেস কর, খুব সুন্দর ইন্টেন্ট ক্যালকুলেশন, যেটা শান্তনু বলল ক্যালকুলেশন, একদম দারুণ ক্যালকুলেশন করে খেলছে। হ্যাঁ আমরা আচ্ছা ক্যালকুলেশন থেকে আমরা যেমন টার্গেট করে এসেছিলাম মহারাজকে ইয়ে করব, তো আমি কিন্তু ব্রেকে বলেছিলাম যে ওরা টার্গেট করবে কুলদীপকে, ঠিক আছে, এবং সেটাই কুলদীপকে করেছিল। এবং মানে কিন্তু তুমি যদি ভালো করে মনে করে দেখো, কুলদীপকে টার্গেটও করেছিল স্টাবস, কিন্তু একটাও কিন্তু হাই পার্সেন্টেজ শট খেলেনি, একটাও কিন্তু রিস্কি শট খেলেনি। ও কিন্তু একদম না, ও কিন্তু জানতো যে কুলদীপের হাতে দুটো ভেরিয়েশনই আছে, সেই জন্য ও কিন্তু বারবার প্রত্যেকটা শট ভিতে খেলতে গেছিল, স্ট্রেট অন ডাউন দ্য গ্রাউন্ড, যেখানে রিস্ক কম থাকে, যেটা দেখে আরো ভালো লাগছিল। মানে ভালো লাগেনি ওই সময়, কিন্তু এখন যদি দেখি আমি অ্যাপ্রিসিয়েট আরো বেশি করবো। ওই নকটা জিতে গেছি। তো এত কিছুর পর সেই ঘুরে ফিরে সাউথ আফ্রিকার এগেইনস্টে এবারে দাঁড়ালো, ঘুরে ফিরে সেই বাপুই স্টাবসকে আউট করলো 31 from 21। he was looking very dangerous and फिर बैट करने आया हेनरिक क्लासन, धोती खोल दिया भाई साहब। महात्मा क्लासेन वर्सेस बापू अक्सर। তো তোমরা আশা করি ওই শটটা দেখেছো, যেটা কুলদীপকে এক্সট্রা কভারের উপর দিয়ে মেরেছে 11.3 ওভার্স, 11.3 ওভার্স ওখানে বল করছে, ক্লাসেন ইনসাইড আউট যাচ্ছে ব্যাক ফুটে, পুরো ওয়েট ওখানে কভারের উপর দিয়ে ওয়েটটা যাচ্ছে, বল আউটসাইড দ্য অফ স্টাম্প বাইরে বের হচ্ছে, ওই বলটাকে এক্সট্রা কভারের উপর দিয়ে একটা প্লেয়ার 6 মারছে। আনরিয়েল মানে আমি খুব কম মানুষকে এরকম পার্সেন্টেজ শট খেলে ক্লাসেন স্পেশাল। বাট এতটা অবধি তাও মনে হচ্ছিল যে ঠিক আছে আমাদের হাতে ম্যাচটা আছে, জিতে যাবো। স্পেশালি যখন আর্শদীপ এলো, আমাদের যে উইকেট দরকার ছিল সেটা তুললো, হ্যাঁ তুললো ডিকককে দিয়ে, ফাটলো কখন বলো? 24 রান এক ওভারে, বাপু অলমোস্ট কাঁদতে চোখ মুছতে যাচ্ছে, মানে ভাবা যায়। এখানে মিলার আছে উল্টো দিকে মিলার আছে, সে লেফট আর্ম স্পিন কে খেলতে পারে ভালো করে, তো সেখানে আকসারকে দেওয়ার কোনো মানে হয় না। যেখানে আকসার যে রিকোয়ারমেন্ট মিলে যেখানে 4 বল করে দিয়েছে ছিল, রিকোয়ারমেন্ট সেখান থেকে নেমে গেল এক্স্যাক্টলি 6 একটা ওভারে। দিস ইজ দ্য বিউটি অফ দিস গেম না, একটা ওভারে এত such was the impact of that over. Moving on, এরপর আমাদের লাস্ট 4 ওভার বাকি, বল দেওয়া হলো বারবাডোসের ঘরের ছেলে হার্দিক পান্ডার হাতে। গোটা দেশের খিস্তি খেয়েছে, 150 কোটি লোকজনের খিস্তি খেয়েছে মালটা, স্পেশালি একটা ফ্যান বেসের কাছ থেকে। তো আমি মনে ভাবলাম ভাই তুই যদি ডেলিভার করতে চাস, দিস ইজ ইওর মোমেন্ট। ক্লাসেন আর এক ওভার থাকলে গেম শেষ ওখানে একদম। তো প্রায় 200 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করে দিয়ে গেল, ইনভ্যালুয়েবল ইনিংস, মানে ওই ওয়ার্ল্ড কাপের অন্যতম হাইলাইটেড ইনিংস হবে এটা, অসাধারণ খেলে দিয়ে গেল। এরপর স্টেজ পুরো সেট, বল করতে একটাই ওভার বাকি, 18টা বলের মধ্যে 6টা বল, 18টা বলে 6টা বল পাবে বুমরা। আমি শুরুতে একটি কথা বললাম, আমার পাশে যারা আছে, একটা বল চাই ও, শুধু মার্করামের জন্য, কি বলে আমাদের জ্যানসেনের জন্য একটা বল ওকে দিক, খালি একটা বল যেন ফেস করে, গড একটা বল ফেস করুক। ইনফ্যাক্ট 17.1 যেটা করেছিল ও, কিন্তু খেলাটা ওখানেই শেষ করে যেত মিলার যদি বোল্ড হয়ে যেত ওই বলটাতে। ওটাও কিন্তু একটা পিচ ছিল, ওটা কোনোভাবে অফ স্টাম্প মিস করেছে, নাহলে খেলাটা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়, কারণ ইয়ানসেন আর তোমার মহারাজ মিলে যেতে পারতো না, 17 বলে 22 করতে পারতো না।
2 রানে 1 উইকেট, ম্যাচ টার্নিং যখন 18 বলে 22 চায়, 2 রানে 1 উইকেট, অ্যান্ড যে ম্যানারে ও আউট করলো, মানে ইয়ানসেন পুরো ডাম্বফাউন্ডেড হয়ে জাস্ট দাঁড়িয়ে আছে। ও অফ স্টাম্পে বল খেলেছে, ওর লেগ স্টাম্প উড়ে গেছে, ও বুঝতে পারলো না হলোটা কি। আমি মানে 1 সেকেন্ডের জন্য দেখছি টেস্ট ক্রিকেটের একটা তোমার সেশন 2 তে 50 নম্বর ওভার পেরোনোর পরে বল যখন রিভার্স করতে শুরু করে সেরকম কাইন্ড অফ মনে হচ্ছিল, সেই লেভেলে। কিন্তু ও করছে একটা 16-17 ওভারের বলে কি রিভার্স পাবে তুমি। কিন্তু এখনো মিলার টিকে আছে। দিস ইজ স্টিল সাউথ আফ্রিকাস গেম টু লুজ। 2 ওভারে 20 রান, অ্যান্ড ওরা জাস্ট বুমরার ওটা শেষ করে দিয়েছে। ওই যে কথাটা বলে না যে গড, আল্লাহ, ভগবান সব এক, আর সেই একটা হচ্ছে বুমরা। অবভিয়াসলি, মানে আরো যদি কিছু তুই অ্যাড করতে চাস ওটাও। 19th ওভার আর্শদীপ বল করতে আসছে। আমরা সবাই জানি আর্শদীপের চাপের মুহূর্তে ওর কি ধরনের ডিসিপ্লিনের রেকর্ড আছে। আগে একবার যখন ওয়াইড নো করতে শুরু করে কি হতে পারে আমরা জানি। আপ আনটিল দ্যাট ভেরি মোমেন্ট, যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, অবাস্তব জিনিস। বাংলাদেশের প্লেয়ারগুলো, বাংলাদেশের মানুষজন এখনো জুম করে করে সূর্যকুমার যাদবের বুট দেখছে, লাইন দেখছে, অসাধারণ জিনিস। পরে আসছি, হ্যাঁ, ওই মোমেন্ট অবধি সাউথ আফ্রিকা মানে এমন কিছু ভুল করেনি। গেমটা ওদের ছিল। ভালো বল করলো, মাত্র 4 রান ভালো বল করলো। হার্দিক পান্ডার জন্য পড়ে রইলো 16 রান লাস্ট ওভারে টু ডিফেন্ড। আমরা মিলারের রেকর্ড জানি। মিলার এরকম টাইমে, মিলার আর 5টা সাউথ আফ্রিকা প্লেয়ারের মতো নয়, নর্মালি চোখ করে না। ও এইরকম সিচুয়েশনে বারবার নিজের ভ্যালু দেখিয়েছে। এবং লেটস বি অনেস্ট, দিনের শেষে হার্দিক পান্ডা এক্স্যাক্টলি বোলার নয়, ও ব্যাটিং অলরাউন্ডার। এই ভয়টা আমাদের বাট হার্দিক মিলার এগেইনস্টে ভালো রেকর্ড আছে। ইন্টারন্যাশনালে 29টা বলে 4 বার আউট করেছে, 10 এভারেজ। এবং কালকে ওর পিচেরই দরকার পড়ে। ওই মোমেন্টে কালকে মিলারকে আউট করার জন্য ওর পিচেরই হেল্পের দরকার পড়ে, যেটা মিলার করে আসে। ফুল টস, দ্য বল ওয়াজ ফুল টস, হাওয়া আর আকাশ। হার্দিক পান্ডা ঘরে যাচ্ছে, সুটকেস খুলছে, ব্যাগ থেকে জার্সি বেরোচ্ছে, বুট বেরোচ্ছে, একটা ক্যাপ বেরোচ্ছে, 2-3টে হেডফোন বেরোচ্ছে, ডিভোর্স পেপার বেরোচ্ছে যেটাতে সই করেনি, আর সঙ্গে ডেভিড মিলার বেরোচ্ছে। না, ক্যাচটা সত্যি মানে ইয়ান স্মিথ কমেন্ট্রি করছিল, আমি তখন ইংলিশে কমেন্ট্রি শুনছিলাম, ইয়ান স্মিথ কমেন্ট্রি করছিল। ও একটা মোমেন্টের জন্য যখন বললো না ইটস গোয়িং টু ক্লিয়ার দ্য ফেন্স, মানে আমি তো ভাবলাম 6 হয়ে গেছে, আর 5 বলে 10 মানে এনিথিং ক্যান হ্যাপেন। এটা কেমন দলা পাখি উঠলো বুকের ভেতরে। 5 বলে 10 যদি হয়ে যেত, ও উইথ দ্য উইন্ডি খেলতো, ও তো এমনিতে আরেকটা কানেক্ট করেই দিত যদি আউট। কারণ আমার ওই ফিলিংটা হয়নি, কারণ আমার পাশের রুমে খেলা দেখছিল কারা, তাদের হয়তো 5 সেকেন্ড আগে চলছিল, তো তারা চিৎকার, যখন বলটা মেরেছে তারা হই হুল্লোড় করে উঠেছে। ভাই কি মিস করলি, বাট ওটা একটা সেকেন্ড কখনো আমার লাইফে, দিস ওয়াজ দ্য লংগেস্ট সেকেন্ড অফ মাই ফাকিং লাইফ। ওরে ভাই, মানে আমি স্প্লিট সেকেন্ডে ফিল করেছি, তখন স্প্লিট সেকেন্ডে ফিল করছি সব ব্যাপারটা। যখন শটটা মারছে আমি বললাম গেল, কিচ্ছু করার নাই, গেল। তারপর দেখছি স্কাই আসছে, আমি ভাবলাম ওকে হাতে লাগাবে, তারপর আমি দেখলাম যে ধরে নিয়েছে, আমি বললাম গেল বাউন্ডারির বাইরে। দেন আমি দেখলাম 1 সেকেন্ড ও ব্যালেন্স করে নিয়েছে। দেন বলটা যখন ও ওপর দিকে ছুটছে, আমি জানি যে এরপরও জীবন চলে গেল, ওটা ধরবেই, কিচ্ছু করার নেই। মানে আমি ইভেন হাইলাইটসটা দেখিনি, মানে আমি ওটা রিপ্লে দেখাচ্ছে, আমি চেক করিনি, আমি জানতাম ওটা ক্যাচ। আমি কমেন্ট্রি কি বলেছে আমার কোনো আইডিয়া নেই, পুরো নাম হয়ে গেছিল কানগুলো। আমার পাশে কতগুলো ছেলে মদপদ খেয়ে খেপে গেছিল, চিৎকার করছে হই হই করে, যাচ্ছে তাই অবস্থা, জামা প্যান্ট খুলে দিয়ে পিছে ঝাঁপ দিয়ে দিয়েছে তারা। আমি জাস্ট আরো একটা কি হয়েছিল তখন, মানে ওটা সাইড স্ক্রিনের কারণে কি দেখা যাচ্ছিল না, তো আমি বুঝতে পারছি না বল শান্তনু বল। হ্যাঁ দেখা যাচ্ছিল, মিস গেল একটা, ওই যে মিনি সেকেন্ড, ওটা ওখানেও আটকে গেছে, দেখা যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কি, হ্যাঁ ওখানে আটকে গেছে, এন্ড ওইখানটাতেই হয়েছে। What 10 years of extreme suffering does to you? এখনো ঘাম দিচ্ছে, মানে ওই মোমেন্টটা ভেবে এখনো ঘাম দিচ্ছে আমার, মানে এক্সট্রিম প্রেসার। বাট তারপরে ভেবেছিলাম যে এবারে জিতে গেছে ভাই, একটা ওয়ার্ল্ড কাপ জেতা হারার মানে একটা তফাৎ গড়ে দেওয়ার মতো একটা ক্যাচ। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট সেগমেন্টের দিকে যাব, স্ট্যাট অ্যাটাক।
আমাদের সাথে আছে আজকে আমাদের ঝাড়গ্রামের স্ট্যাট গুরু আকাশ পাহাড়ি। হ্যাঁ, তো হাইনরিক ক্লাসেন যে অলমোস্ট আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল, অ্যাকচুয়ালি ও ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের হিস্ট্রিতে ফাস্টেস্ট 50 করেছে কালকে। যখন আউটও হয় তখন ও স্ট্রাইক রেট 193 ছিল, সামহাও মানে ফিনিশ করতে পারেনি, কিন্তু তাও সেকেন্ড মানে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন 2 বছর পর, হ্যাঁ আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন এটা শুনলে কি দিস ওয়াজ বিরাট কোহলি's স্লোয়েস্ট 50 in a T20 ওয়ার্ল্ড কাপ, 48 balls or 49 balls, 48 balls, 48 তো a 52 forget, a 52 remember। আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি তাই চাইবে না, কিন্তু যাই হোক। আর 3 নম্বর স্ট্যাটটা হচ্ছে যে 2007-এর পরে এই প্রথম কোন একটা T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মানে যে রিকোয়ার্ড রান রেট থাকে অপোজিশন টিমের, তার সাথে যে টিমটা বোলিং করছে সেকেন্ড ইনিংসে তার যে বোলিং ইকোনমি সেটার ডিফারেন্স এত বেশি। মানে অ্যাকচুয়ালি বুমরার যেটা স্পেল ছিল 4 ওভারে 18 রান 2 উইকেট নিয়ে, তো সেটার ইকোনমি দাঁড়াচ্ছে 4.5, আর যেটা ওদের রিকোয়ার্ড রান রেট ছিল ওটা 8.9। তো ওটার যে ডিফারেন্স, ওটা T20 ক্রিকেটের ইতিহাসের যেটা প্রথম ম্যাচ ছিল সেখান থেকে যদি আপনারা কনসিডার করেন তাহলে দিস ওয়াজ দ্য হাইয়েস্ট। তো ইম্প্যাক্টটা আপনারা বুঝতেই পারছেন যে ঠিক কতটা। ঠিক আছে, ভেরি ওয়েল, থ্যাংক ইউ আকাশ পাহাড়ি আমাদের স্ট্যাটগুলোর জন্য। আমরা এবার আমাদের নেক্সট সেগমেন্টে যাব, থামস আপ থামস ডাউন। দুজনের কাছে আলাদা আলাদা করে আসবো, দুজনেই নিজের ওপিনিয়ন দিবি, ঠিক আছে? সবাইকার প্রথম, আজকে খুব বেশি আমরা সারপ্রাইজেস দেখিনি, মোটামুটি টিম দুটোই নিজেদের বেসিক্স নিজেদের প্ল্যানসে করেছে, স্টিক করেছে। তো সেক্ষেত্রে আমাদের 3টে আছে আজকে, 3টে থামস আপ থামস ডাউনের আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রমোশন অফ অক্ষর পটেল টু নাম্বার 4। থামস ডাউন, আপ, সরি, থামস আপ, অ্যাবসলিউটলি। क्या बोल रहा है भाई? হ্যাঁ, মানে আমি রেজাল্ট ওরিয়েন্টেড কথা বলছি না, মানে প্রপারলি আমি সিনারিও বেসড কথা বলছি। থামস আপ। এইটা একদমই আমরা হাইন্ডসাইড নিয়ে বলছি, পাতি কথা, ঠিক আছে? হাইন্ডসাইডে বলছি যে জিনিসটা ভালো না খারাপ, দ্যাটস ইট। শান্তনু? অবভিয়াসলি থামস আপ। ওখানে লেফটি দরকার ছিল একটা, সেটা অক্ষর পটেল ম্যাচটা ধরতে পারতো, দুবে হলে পারতো না ওটা। আরো একজন হলে কি পারতো? হ্যাঁ, অনেকেই দুবের কথা বলছে। আরো একজন সিএসকে অলরাউন্ডার হলে কি পারতো? আচ্ছা, তাহলে ইউনানিমাসলি এটা আমাদের থামস আপ, অবভিয়াসলি বিগ টাইম থামস আপ, একদম দুর্দান্ত ডিসিশন। আচ্ছা, এইটা কাইন্ডা রাইট নাও অবভিয়াস, কিন্তু আর্শদীপ ইনস্টেড অফ বুমরা ওই মিডিল ফেজে আর্শদীপকে বল দেওয়া হলো, যেটা বুমরাকে আমরা মাঝে মধ্যে আগে এই রোলে দেখতাম এবং মুম্বাইয়ের হয়ে বারবার আমরা এই রোলে দেখেছি, কিন্তু আর্শদীপ আসার পর থেকে মোর অফেন দেন নট আর্শদীপকে ওই মিডিল ওভারে 11 ওভার 12 ওভার, এই ফেজটা 13 ওভার, এখানে একটা ওভার দেওয়া হয় যেটা আগে বুমরার একটা ওভার দেওয়া হতো এবং যেটা এখন আমরা সেভ করি লাস্টের জন্য। তো কালকে যে সিচুয়েশন ছিল, আমি অনেস্টলি ভেবেছিলাম যে হালকা চান্স আছে, মানে রোহিত যদি একটু ডেসপারেট হয় তাহলে বুমরা বেশি প্রুভেন, তো তাকে না দিয়ে আর্শদীপকে দেওয়া মিডিলে ওভারটা, কারণ সেই সময় রিকোয়ার্ড রেট ছিল 8.5 আর ওদের মাত্র 3টে উইকেট পড়েছিল। স্টাফ সেই মাত্র আউট হলেও ক্লাসেন নেমেছিল এবং আমরা জানি ক্লাসেন কতটা এফেক্টিভ এগেন্স্ট স্পিন, কিন্তু ডিকক যেহেতু সেট ছিল এবং 8.5 কিছুই না এই দুজন ব্যাটসম্যানের কাছে, তো সেখানে তোমাকে রিস্ক নিতে হবে, সেখানে তোমাকে এমন একজনকে এনফোর্সার বোলার আনতে হবে যে গিয়ে তোমাকে অ্যাটাক করবে বা উইকেটটা তুলে নেবে। আর দীপ যে বলে ডিকক, বাট ইন অল ফেয়ারনেস ও কিন্তু আউট করে, বাট দ্য বল যেটা করেছিল ওটা কিন্তু যথেষ্টই খারাপ বল, ওটা কিন্তু ডিককের মতো খেললে, হ্যাঁ ওর যাই হোক, ঈশান্ত শর্মা অফ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, ইউ ক্যান সে দ্যাট, পেয়েছি উইকেট, কুলদীপ ভালো ক্যাচ নিয়েছে, বাট থামস ডাউন ফর পাহাড়ে থামস ডাউন দিয়ে দিচ্ছে। তাহলে আমি একটা থামস আপের জন্য বলি যে ওখানে বুমরার একটা ওভার শেষ করে দিলে আমার মনে হয় যদি খেলে দিত ওরা, তাহলে ওরা অনেকটা বেশি উপরে থাকতো, কারণ বুমরার আর মাত্র একটা ওভার বাকি থাকতো। তো আমার মনে হয় যে ওটা কোনো দিক থেকে ইন্ডিয়ার ওই কাজে লেগেছে, যেখানে আর্শদীপ এসে উইকেটটা নিয়ে নিতে বুমরার 2টো ওভার আমরা পেয়েছি, প্লাস ডিককের উইকেটটা পেয়েছি, তো সেদিক থেকে দেখতে গেলাম থামস আপ। হিউজ রিস্ক কল, মানে কল ওয়াজ রিস্কি কল অনেক।
পে অফ করেছে আমাদের। হ্যাঁ, অল ইম্পর্টেন্ট আমার ওপরে তাহলে টাই ব্রেকারের দায়িত্ব পড়েছে। আমি বলবো যে মানে বুমরাকে দিলে কাইন্ডা ডেসপারেট লাগতো, অ্যান্ড প্রবাবলি ওরা একটা সেলে ঢুকে যেত এক ওভারের জন্য, জাস্ট ছেড়ে দিত আর করতো এরকম টাইপের কিছু একটা করতো, 6টা বল ডিফেন্স করতো, আই ডোন্ট নো কি হতো, লাইক ওরা হয়তো মেডেনও দিয়ে দিতে পারতো। কিন্তু দেন এগেন বুমরা ভগবান, আমাদের বলার কোনো অধিকার নেই, ও লাইক তারপরেও 6টা বলে 6টা উইকেট নিয়ে নিতে পারতো। উইল নেভার নো, বাট ফর মি আর্শদীপকে একটাই কারণে আনা হয়েছিল যে ডিকককে আউট কর। সেই মুহূর্তে ডিকক বেশি বড় সমস্যা ছিল ক্লাসেনের চেয়েও, ক্লাসেন পরে যে মেরে দেয় সেটা আলাদা, বাট সেই মুহূর্তে ওর দায়িত্ব ছিল ডিকককে যে করে হোক রিমুভ করতে হবে, অ্যান্ড দ্যাট হি ডিড, যে করে হোক, বাই লাক হোক, বাই হুক হোক, বাই ক্রুক হোক, হি ডিড। সো আই থিঙ্ক উইথ দ্য পাওয়ার অফ হাইন্ডসাইট, আর প্রথম বলে 4টা মারার পরে ফিল্ড প্লেসমেন্ট চেঞ্জ করে তারপরে ওই বলটা করেছে, তাই হতেই পারে যে স্ট্র্যাটেজি, হতেই পারে, উই নেভার নো। হতেই পারে। আর থামস আপ। সো আই থিঙ্ক এটা 2:1 ভোটে এটা থামস আপ যাচ্ছে আমাদের। এবার আজকের দিনের শেষ, এটা আমাদের থামস আপ আর থামস ডাউন। এটা অ্যাকচুয়ালি কাইন্ডা মোর লাইক ইটস অ্যান হট টেক রাইট নাও। সূর্যকুমার যাদবের ক্যাচটা ক্রিকেট হিস্ট্রিতে টপ 5 মোস্ট মেমোরেবল ক্যাচেসের মধ্যে হবে, কাউন্টেড হবে, এরকম একটা ওপিনিয়ন চারিদিকে ঘুরছে। তো আমরা থামস আপ করবো না থামস ডাউন যাবো? আকাশ পাহাড়ি মোস্ট মেমোরেবল, নট লাইক যে টেকনিক্যালি বেস্ট ক্যাচ ওই সেন্সে নয়, মেমোরিজ এর দিক দিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি থামস আপ, একদম পিওরলি, মানে কি বলবো, জাইটগাইস্টে থাকছে কিনা আমাদের কনসেন্সাস। আরে শুধুমাত্র এটা আমরা কোনো আমাদের পার্সোনাল ইন্ডিয়ান বায়াসনেস থেকে বলছি না, মানে আমি বলছি না, আমার ক্ষেত্রে থামস আপ পিওরলি বিকজ অফ দ্য কনটেক্সট অফ দ্য গেম। মানে একটা টিম যারা 10 বছর ধরে ট্রফির মুখ দেখেনি, বারবার ইউ ক্যান সে চোখ করেছে, মানে বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড হয়েও সেখানে 6 বলে 16 চাই, যেখানে খুশি ম্যাচ, মানে যখন খুশি ম্যাচ ঘুরে যেতে পারে, সেই সময় ওখানে গিয়ে নিজেকে কাম রাখা আর এটা মাথায় রাখা যে কোনো সময় পাটা লেগে যেতে পারে বাউন্ডারি রোপে। ব্রিলিয়েন্ট ক্যাচ। আমার ক্ষেত্রে তো অবশ্যই থামস আপ এবং টপ 5 এর মধ্যে থাকবে অবশ্যই। শান্তনু? থামস আপ অবভিয়াসলি। 1983 খেলা দেখিনি, বাট ওখানে যেটা কপিল দেব করেছিল ওটা একটা তো এক নম্বরে থাকবে। সেকেন্ড যেটা জাদেজা নিয়েছিল এশিয়া কাপে, যেটা মাহমুদুল্লাহ মেরেছিল, ওটা একটা থাকবে। এটা একটা থাকবে। আবার একটা আমি ভুলে গেলাম, এখন মাথায় আসছে না, যাই হোক, তো অবভিয়াসলি এটা টপ 5 এর মধ্যে আসবে, খুব আইকনিক। ড্যানিয়েল ভেট্টোরির একটা ক্যাচ আছে ক্রিস গেলের, যে ম্যাচটায় মার্টিন গাপটিল 239 করেছিল। ক্রিস গেল ওয়াজ অ্যাকচুয়ালি টেকিং দ্য গেম অ্যাওয়ে ফ্রম নিউজিল্যান্ড, ও কিন্তু ভিন্টেজ গেল হয়ে উঠেছিল। তো সেখানে ড্যানিয়েল ভেট্টোরি প্লেইং ইন হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ শ্রীশান্তের একটা দারুণ ক্যাচ নিয়েছিল। হ্যাঁ, শ্রীশান্তের ক্যাচটা আছে। আচ্ছা, আমি বলবো আমার তরফ থেকে ডাবল থামস আপ। অসাধারণ একটা ক্যাচ ছিল, এবং লাইক সেই মোমেন্টে ও যে জিনিসটা করেছে, আমরা সেলিব্রেশনে 2011 চেয়ে এখানে সেলিব্রেশনটা ডিফারেন্স ছিল এই সেন্সে যে 2011 লাইক প্লেয়ারগুলো তারা ওভারওয়েলমড হয়ে গেছিলো, তারা কাঁদছিল, এখানে সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ওরা হাফ ছেড়ে বেঁচেছে, ওরা জাস্ট সেই নিঃশ্বাস নিচ্ছিল। কোহলি হাঁটছেন, এরকম করছে, রোহিত শর্মা এদিক ওদিক তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এই সেলিব্রেশন থেকে ক্লিয়ার ছিল যে ওই মুহূর্তে 141 কোটি লোকজনের প্রেসার নিয়ে, যে প্যাশন নিয়ে আমরা থাকি, সেইটা মাথাটা ঠিক রেখে মাসল মেমোরি কিকিং করতে দেওয়া, অ্যান্ড ওইভাবে ওটা ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর ধরে ট্রাই করে গেলে ওই রকম একখানা মোমেন্ট কেউ ডেলিভার করতে পারে। অসাধারণ। মানে সূর্যকুমার যাদব ব্যাটে যা করেছিল সেইটা পুরোপুরি পুষিয়ে দিল আমি বলবো ওই একটা ক্যাচ দিয়ে। ম্যাচ টার্নিং ইভেন্ট, ম্যাচ উইনিং ইভেন্ট, একদম আনডাউটেবলি। আজকে যে জিনিস মেনশন না করলেই হবে না, কালকে এত আনন্দের মধ্যেও কিছুটা বিষাদ মিশেছিল। আমাদের 3 জন লেজেন্ড আপাতত আমাদের গেলেন। একজন তো আমরা জানতামই, রাহুল দ্রাবিড়ের লাস্ট ম্যাচ ছিল, তারপর তার সাথে যুক্ত হয় আমাদের পুরো থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের রোহিত শর্মা এবং ব্যাটিং স্তম্ভ। আমরা এটা নিয়ে একটা আলাদা করে সেগমেন্ট বানাবো, এই অবশ্যই সেটা নিয়ে আসবে। রেস্টটা কাটুক,
আপাতত রোকো নিয়ে একটা সেগমেন্ট বানাবো আমরা। হ্যাঁ, দে ওয়েন্ট অন আ হাই, ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু, এই মুহূর্তে এটাই করতে হতো। And এর চেয়ে বেটার মোমেন্ট পিক করতে পারবো না। আরো একটা জিনিস ভালো লাগলো আমার খুব, আমি যেখানে যেই নোটে শেষ করতে চাই, রোহিত শর্মা তো ওই ইমোশনাল হাইতে যেখানে বিরাট কোহলিকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, ও কিন্তু ওপেনলি বললো যে আমি যদি হেরেও যেতাম, মানে আমরা যদি হেরেও যেতাম তাহলেও এটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতো। রোহিত শর্মা কিন্তু চাইলেই, রোহিত শর্মা কিন্তু চাইলেই, বিং এ ক্যাপ্টেন বলো বা এত বড় লেজেন্ড বলো, ও কিন্তু চাইলেই ওই মোমেন্টটা কোহলির কাছে মানে একসাথে শেয়ার করে নিতে পারতো, এটা বলে যে আমিও রিটায়ার করছি। আমি সেটা করেনি, ভাবছিলাম ওয়াইডার অডিয়েন্সের কাছে এটাই বলতে চাইছি যে লিডার কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র অন দ্য ফিল্ড হয় না, ওর অফ দ্য ফিল্ড জেস্চার, ও কিভাবে বাকি প্লেয়ারদেরকে মানে নিয়ে চলছে বা তাদেরকে কিভাবে সেই রেসপেক্টটা দিচ্ছে বা স্পেসটা দিচ্ছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই মহেন্দ্র সিং ধোনি বা রোহিত শর্মা এতটা ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ লিডার্স। তো ওই জেস্চারটা আমার রোহিত শর্মার খুবই সুন্দর লাগলো, যে ওর কাছ থেকে ওই মুভমেন্টটা কেড়ে নেয়নি। কারণ ওই সময়টাই যদি ও বলে দিত যে আমি ওর বিরাটের মতো, মানে এটাও আমার লাস্ট ম্যাচ, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও ওই ইয়েটা চলে যেত বিরাট কোহলির থেকে, যেটাও প্রেস কনফারেন্সে গিয়ে পরে বলেছে, পরে ওটা যখন সবকিছু তার ইয়ে হয়ে গেছে তখন। সো ইট ওয়াজ আ ভেরি। আর একটা পয়েন্ট হলো এটার থেকে তুমি বলতে একটা মাথায় এলো যে এত বড় একটা যেমন আইপিএল স্ক্যান্ডেল একটা পেরিয়ে এলো, যেখানে রোহিত শর্মা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মানে মেন্টালি যেভাবে যে জায়গায় গেছে, আর যেটার একটা কারণ হয়তো হার্দিক, মানে হার্দিক নিজের দোষে না হলেও মানে হার্দিক একটা কারণ, সেখানে হার্দিক এত বড় একটা এসেট টিম ইন্ডিয়ার জন্য, তাকে এভাবে হ্যান্ডেল করা গোটা টুর্নামেন্ট ধরে, মানে এত বড় একটা এসেট, কোন রকম ইগো না রেখে কিছু না রেখে টিমটাকে সে বন্ডিংটা রাখা, এবং ম্যাচ শেষে তার হাতে তুলে দেওয়া বলটা ম্যাচ শেষের পর তাকে গিয়ে কিস করা, দিস ইজ ব্রিলিয়ান্ট। মানে শুধু ক্রিকেটের জন্য নয়, ফ্যানদের জন্য, মানে হিউম্যানিটির ক্ষেত্রেও একটা বড় বিশাল বড় ইয়ে যে ফরগিভ এন্ড ফরগেট, মানে সবার আগে দেশ সত্য, সবার আগে দেশ, কান্ট্রি। এটার কালকে অনেক এক্সাম্পল পাওয়া গেছে, আমি খুবই খুশি হয়েছিলাম মহেন্দ্র সিং ধোনির ইনস্টাগ্রাম পোস্ট দেখে, স্পেশালি খুবই খুশি হয়েছিলাম, কারণ একদম এগুলো নিয়ে আমরা আরেকদিন বসবো, আজকে অনেক লেন্দি হয়ে যাবে, তো যেদিন রোহিত শর্মা বিরাট কোহলি নিয়ে একদিন বসবো, আমাদের আজকে সেগমেন্ট এখানে কথা বলবো, আর আমরা খুবই এনজয় করছিলাম যদিও, কিন্তু জাস্ট ওয়েট ফর অ্যানাদার ডে টু স্পিক অ্যাবাউট লট অফ থিংস। একদম এটা রাখা হোক, সবকিছু একবার দিতে পারো না, তো আবার সময় মিলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ এন্ড মেনি মোর টু কাম ইনশাআল্লাহ। ইয়েস, আকাশ পাহাড়িকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য, শান্তনুকে অনেক ধন্যবাদ সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে আসার জন্য, ছেলেটা খাওয়া দাওয়া করেনি এখনো। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এত সব ব্যস্ততার মধ্যেখানে আমরা জানি আমরা সবাই পাগল হয়ে আছি, তার মধ্যেও আমাদের চ্যানেলকে খুঁজে বের করে দেখার জন্য, আমাদের ভিডিওগুলো আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, আগের ভিডিওয়ে আমাদের যে আপনারা ভালোবাসা দেখিয়েছেন আমাদের দারুণ লেগেছে। আমরা সত্যি এতগুলো ভিউ আশা করিনি, এখন এই শুরু করছিলাম তো আমরা ভেবেছিলাম সেভাবে কেউ দেখবে না, আপনারা দেখেছেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এভাবে দেখতে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, সাপোর্ট করুন। আমরা ফাইনালি বেঙ্গলি দেখতে থাকুন, আমরা ফাইনালি বাঙালিকে ভরে ভরে সাপোর্ট করতে থাকুন, ভালোবাসতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দিন। ভালো থাকুন। ওকে।